আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ রাজশাহী। আমি আজকে দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার ক্লাস নেব। যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র। এটাকে আমি অনলাইনে দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার 2টা ক্লাস নিয়েছি। যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যুক্তির সংজ্ঞা, তার উপরে 2টা ক্লাস হয়েছে। তো আজকে আমি নেব যুক্তি সংজ্ঞার 3 নম্বর ক্লাস, এবং এটাই হবে এই যুক্তির সংজ্ঞার শেষ ক্লাস। তো আমি আমার এই ক্লাসে আমার শিক্ষার্থী ছাত্রদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি তাহলে ক্লাসে চলে যাচ্ছি। যৌক্তিক সংজ্ঞা ক্লাসে আমরা আলোচনা করেছি সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞা কীভাবে দিতে হয়, সংজ্ঞার প্রকৃতি কী, এবং সংজ্ঞার নিয়মাবলী নিয়েও আলোচনা করেছি। সংজ্ঞার 5টা নিয়ম, যুক্তির সংজ্ঞার 5টা নিয়ম, 2টা নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাকি নিয়মগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং তার সাথে সংজ্ঞার সীমাবদ্ধতা এবং সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা যুক্তির সংজ্ঞার নিয়ম নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলি প্রথমেই যে সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞা কাকে বলে এর জন্য বলা হয়েছে। তারপরে আমি আবার বলতে চাই, যেমন কোনো পদের সংজ্ঞা দিতে হলে ওই পদের আসন্নতম জাতি এবং ভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কোনো পদের সংজ্ঞা দিতে হলে তার পূর্ণ জাতি তথ্য উল্লেখ করতে হয়। আর পূর্ণ জাতি তথ্য মানে সাধারণ গুণ এবং আবশ্যিক গুণ, যেটাকে বলা হচ্ছে বিভেদক লক্ষণ এবং আসন্নতম জাতি। সংজ্ঞার যে নিয়ম, সংজ্ঞার 5টা নিয়ম। তো বোধহয় প্রথম নিয়ম হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে তার পূর্ণ জাতি তথ্য উল্লেখ করতে হবে। যদি আমরা পূর্ণ জাতি তথ্য উল্লেখ না পারি তাহলে সেটা সংজ্ঞা হবে না, সেটা হবে ত্রুটিপূর্ণ সংজ্ঞা। আর এই 1 নম্বর নিয়মের ব্যতিক্রম করলে 4 ধরনের অনুভূতি হয়। সেগুলো হচ্ছে বাহুল্য সংজ্ঞা, আপদিক সংজ্ঞা, অতিব্যাপক সংজ্ঞা এবং অব্যাপক সংজ্ঞা। 2 নম্বর নিয়ম কি? সংজ্ঞা স্পষ্টতর হতে হবে, রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি আমরা রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করি তাহলে সেই সংজ্ঞা ত্রুটিপূর্ণ সংজ্ঞা হবে। এবং এই 2 নম্বর নিয়মের ব্যতিক্রম ঘটালে 2 ধরনের অনুভূতি সৃষ্টি হয়। একটা হচ্ছে রূপক সংজ্ঞা আর একটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা। এগুলো নিয়ে গত ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমি 3 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। 3 নম্বর নিয়ম কি? যে পদের সংজ্ঞা দেওয়া হবে যে পদের সংজ্ঞা দেওয়া হবে সেই পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি আমরা সেই শব্দ বা তার প্রতিশব্দ ব্যবহার করি তাহলে সেটা হবে একটা ভ্রান্ত সংজ্ঞা। এই 2 নম্বর নিয়মের ব্যতিক্রম, এই 3 নম্বর নিয়মের ব্যতিক্রম করলে যে অনুভূতির সৃষ্টি হয় তাকে বলা হয় চক্রক সংজ্ঞা। চক্রক সংজ্ঞা, ইংরেজিতে সার্কেল ডেফিনিশন। সার্কেল ডেফিনিশন যেমন
গাছ হয় বৃক্ষ, টাকা হয় অর্থ। আরো ধরুন দাদা, মানুষ হয় মনুষ্য জাতীয় জীব। এগুলো সব হচ্ছে চক্র সংজ্ঞা। চক্র সংজ্ঞা হচ্ছে ত্রুটিপূর্ণ সংজ্ঞা, ভ্রান্ত সংজ্ঞা। এই সংজ্ঞা গ্রহণযোগ্য নয়। তাহলে 1 নম্বর নিয়মের ব্যতিক্রম করলে যেটা হয় সেটা হচ্ছে চক্র সংজ্ঞা, সার্কেল ডেফিনেশন। সার্কেল ডেফিনেশন হচ্ছে কি, সেটা মানে প্রতিশব্দ ব্যবহার করলে বা সমার্থক শব্দ ব্যবহার করলে যে সংজ্ঞা সৃষ্টি হয় সেটা হচ্ছে সার্কেল সংজ্ঞা, সার্কেল ডেফিনেশন। যেমন গাছ হয় বৃক্ষ, টাকা হয় অর্থ এবং মানুষ হয় মনুষ্য জাতীয় জীব। 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর নিয়ম বলছে সংজ্ঞায় সর্বদা সদর্থক শব্দ ব্যবহার করতে, সদর্থক সম্ভব হলে নর্থক ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞা সর্বদা সদর্থক শব্দ ব্যবহার করতে হবে, নর্থক ভাষা ব্যবহার করা যাবে না। যদি আমরা নর্থক শব্দ ব্যবহার করি তাহলে সেটা হলো ত্রুটিপূর্ণ সংজ্ঞা, এবং এই ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম হচ্ছে নেগেটিভ ডেফিনিশন। নেগেটিভ ডেফিনিশন, নর্থক সংজ্ঞা। যেমন পাপ নয় পুণ্য, পাপ নয় পুণ্য, রোদ নয় ছায়া, দিন নয় রাত্রি। এগুলো হচ্ছে সব নেগেটিভ সংজ্ঞা, নেগেটিভ ডিফিনিশন, নর্থক সংজ্ঞা। 4 নম্বর নিয়মের ব্যতিক্রম বলে, 4 নম্বর নিয়ম কি, সংজ্ঞায় সর্বদা সদর্থক শব্দ ব্যবহার করতে হবে, নর্থক শব্দ ব্যবহার করা যাবে না। যদি নর্থক শব্দ ব্যবহার করে তাহলে সেটা হবে ত্রুটিপূর্ণ সংজ্ঞা, আর সেই সংজ্ঞার নাম হচ্ছে নর্থক সংজ্ঞা, নেগেটিভ ডেফিনিশন। 5 নম্বর নিয়মটা হচ্ছে কি, যে আমরা আগেই বলেছি যে সংজ্ঞায় 2টা পার্ট থাকে, একটা সংজ্ঞেয় পদ আর একটা হচ্ছে সংজ্ঞার্থ পদ। সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ পদ। সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে। সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে। যেমন মানুষ হয় বুদ্ধিভিত্তিক জীব, এই মানুষটা হচ্ছে সংজ্ঞেয় পদ আর বুদ্ধিভিত্তিক জীবটা হচ্ছে সংজ্ঞার্থ পদ। সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ হতে হবে কি রূপান্তরযোগ্য। আমরা যদি লিখি বুদ্ধিভিত্তিক জীব, বুদ্ধিভিত্তিক জীব হয় মানুষ,
তাহলে কি হবে, কোনো সমস্যা হবে না। আমরা যদি সংযোগ জায়গায় সংজ্ঞার্থকে এবং সংজ্ঞার্থক জায়গায় সংযোগ পদকে ব্যবহার করি তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কেন হবে না, সংযোগ পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ সমান। মানুষ বলতে আমরা যা বুঝি, বুদ্ধিভিত্তিক জীব বলতে আমরা তাই বুঝি। যদি আমরা এই 5 নিয়মের ব্যতিক্রম করি তাহলে দুই ধরনের অনুভূতি হয়। একটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা, আর 2 নম্বর হচ্ছে অব্যাপক সংজ্ঞা। ইংরেজিতে বলা হচ্ছে টু ওয়াইড, টু ন্যারো। টু ওয়াইড এবং টু ন্যারো। যেমন অতি ব্যাপক, মানুষ হয় জীব, মানুষ হয় জীব। তাহলে এটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা। আমরা এটাকে রূপান্তর করতে পারি না, জীব হয় মানুষ আর মানুষ হয় জীব আমরা বলতে পারি না। আমরা যদি আমরা বলি মানুষ হয় বুদ্ধিভিত্তিক চালাক প্রাণী, তাহলে এটাও কিন্তু বিনিময়যোগ্য নয়, রূপান্তরযোগ্য নয়। মানুষ হয় বুদ্ধিভিত্তিক জীব, বুদ্ধিভিত্তিক চালাক প্রাণী। বুদ্ধিভিত্তিক চালাক প্রাণী হয় মানুষ, এটা বলা যাবে না, কারণ সব মানুষ চালাক নয়। তাহলে এটা কি, এটা হচ্ছে অব্যাপক সংজ্ঞা। শূন্যেরও তাহলে দুই ধরনের অনুভূতি হয়, অতি ব্যাপক আর অব্যাপক। তাহলে আমরা 5টা নিয়মে আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। আমরা জানি সংজ্ঞা দিতে হলে ওই পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কোনো পদের সংজ্ঞা দিতে হলে সেই পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে। বিভেদক লক্ষণ কি, সে এমন একটা গুণ যেটা ওই পদকে অপর পদ থেকে তার পার্থক্য তৈরি করে। আর আসন্নতম জাতি হচ্ছে এমন গুণ যেটা তার মধ্যে এবং সমজাত অন্যান্য পদের মধ্যেও থাকে। এই দুটো গুণ বের করতে পারলে যে কোনো পদেরই সংজ্ঞা দেওয়া সম্ভব, কিন্তু আমরা সবসময় সেই দুটো গুণ উল্লেখ করতে পারি না। এই জন্য সবসময় আমরা সব পদের সংজ্ঞা দিতে পারি না। তা আমরা যেসব পদের সংজ্ঞা দিতে পারি না, যেমন বৃহত্তম পদের সংজ্ঞা, সংজ্ঞার সীমাবদ্ধতা কি? 1 নম্বর হচ্ছে বৃহত্তম পদের সংজ্ঞা দেওয়া যায় না। বৃহত্তম পদের সংজ্ঞা দেওয়া যায় না। বৃহত্তম পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন? বৃহত্তম পদকে আবার তার আসন্নতম, বৃহত্তম পদ কার আসন্নতম জাতি, কার আসন্নতম জাতি, এটা আমরা উল্লেখ করতে পারি না। এই জন্য বৃহত্তম পদের সংজ্ঞা দেওয়া যায় না। নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন? যে নামের তো অনেক গুণ থাকে, আমরা কোন গুণ উল্লেখ করে তার সংজ্ঞা দেব। এই জন্য
নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। এক ব্যক্তি বা বস্তু সংজ্ঞা দেওয়া যায় না। বিশিষ্ট বস্তু সংজ্ঞা দেওয়া যায় না। বিশিষ্ট বস্তু সংজ্ঞা দেওয়া যায় না। তারপরে মনের মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। মনের মৌলিক গুণ মনের মৌলিক গুণ কি কি? ইচ্ছা, হাসি, মানে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, বিরহ, এগুলো হচ্ছে মনের মৌলিক গুণ। তারপরে বিশ্বসত্তা কতগুলো ধারণা, যেমন দেশ, কাল, সময়, এরকম সংজ্ঞা দেওয়া যায় না। এরপরে আলোচনা করবো হচ্ছে সংজ্ঞা এবং বর্ণনা। সংজ্ঞা ও বর্ণনা। সংজ্ঞা হচ্ছে যে কোনো পদের সংজ্ঞা দিতে হলে তার আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে, অর্থাৎ তার পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হবে। কিন্তু আমরা সবসময় সব পদের পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে পারি না, ফলে আমরা সব পদের সংজ্ঞা দিতে পারি না। তাহলে কি আমরা ওই পদ সম্পর্কে জ্ঞান লাভ করবো না? অবশ্যই জ্ঞান লাভ করবো। সংজ্ঞা হবে না, তাহলে কি হবে? বর্ণনা হবে। তার জাত্যার্থ, আসন্নতম জাতি এবং বিরোধী লক্ষণ যদি আমরা উল্লেখ করতে না পারি, আমরা উপলক্ষণ, অবান্তর লক্ষণ উল্লেখ করতে পারবো। তাহলে তো তার সেই বস্তু সম্পর্কে আমরা কি কিছু গুণ লাভ, কিছু জ্ঞান লাভ করব। তাহলে সংজ্ঞা সংজ্ঞায় পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হয়। পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনায় পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হয় না। তাহলে সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্য কি? সংজ্ঞায় পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হয়, কিন্তু বর্ণনায় পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হয় না। পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হয় বলেই সংজ্ঞা হচ্ছে বৈজ্ঞানিক। সংজ্ঞা হচ্ছে বৈজ্ঞানিক, কিন্তু বর্ণনা লৌকিক, সায়েন্টিফিক অ্যান্ড পপুলার। মানে সাধারণ মানুষ তখন যেটা মনে আসে সেইভাবে বস্তু বর্ণনা দেয়, এই জন্য বর্ণনা হচ্ছে লৌকিক। তিন নম্বর কি? সংজ্ঞায়
সংজ্ঞা কতগুলো নিয়ম আছে, সংজ্ঞার কতগুলো নিয়ম আছে, কিন্তু গণনার কোনো নিয়ম নাই। সংজ্ঞার যদি আমরা নিয়ম না অনুসরণ করি তাহলে ভ্রান্ত সংজ্ঞা হয়। নিয়ম না মানলে অনুপত্তি হয়। কিন্তু বর্ণনায় অনুপত্তি নাই। বর্ণনার অনুপত্তি নাই। সংজ্ঞার দুটো পার্ট আছে, সংজ্ঞার দুটো অংশ, সংজ্ঞার দুইটি অংশ সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদ। গণনায় এরূপ নাই। এরকম অনেক পার্থক্য আরো আছে, বই পড়লে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো আমি আজকে এই পর্যন্তই শেষ করছি। তাহলে যুক্তি সংজ্ঞার মধ্যে আমরা যদি আলোচনা করলাম সংজ্ঞা কীভাবে দিতে হয়, সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞার 5টা নিয়ম এবং এই নিয়মগুলো ব্যতিক্রম হলে কী কী অনুভূতির সৃষ্টি হয়। তারপরে আমরা আলোচনা করলাম সংজ্ঞার সীমাবদ্ধতা এবং সর্বশেষ আলোচনা করলাম সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য। তাহলে প্রশ্ন আসতে পারে সংজ্ঞার দরকার কি। আমি এর আগেও বলেছি যে সংজ্ঞা হচ্ছে যে কোনো পদের সংজ্ঞা দিতে হয় এই জন্যে ওই পদ সম্পর্কে আমরা স্পষ্ট জ্ঞান লাভ করার জন্য। আমরা সাধারণ মানুষ অনেক সময় অনেক বিষয় বুঝতে পারি না, সংজ্ঞা দিলে সেই বিষয়গুলো সহজেই সবাই বুঝতে পারে। এই জন্য সংজ্ঞা দরকার। ধন্যবাদ আজকে।